আসসালামু আলাইকুম। আমি শায়েক আল হাসান জনি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা করব এবং দেওয়ানি কার্যবিধি সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেওয়ানি কার্যবিধি একটা প্রসিডিউরাল ল, আমরা সবাই জানি, অ্যাজ ওয়েল অ্যাজ ফৌজদারি কার্যবিধির মতো। এবং প্রসিডিউরাল লগুলো বুঝতে গেলে প্রসিডিউর বুঝতে হবে। প্রসিডিউর যদি করে বোঝা কিন্তু সম্ভব না। তো যাই হোক, আমরা আজকে দেওয়ানি কার্যবিধি নিয়ে কথা বলবো। পুরো দেওয়ানি কার্যবিধির ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তা যারা এই মুহূর্তে আমার এই লাইভটা দেখতেছেন তাদেরকে আমি প্রথমেই অনুরোধ করব যে আমার কথা একেবারে ক্লিয়ার কিনা এটা একটু কমেন্টে একটু জানান, যে আমার কথা আপনাদের কাছে একেবারেই ক্লিয়ার কিনা, আপনারা আমার কথা স্পষ্ট করে শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে যে লাইভটা একটু শেয়ার করে দিবেন, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। এবং আমার কথা ক্লিয়ার কিনা, আমার কথা ভালোভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান, কমেন্টে একটু জানান। এবং আপনাদের যত ধরনের প্রশ্ন থাকবে আপনারা কিন্তু কমেন্টে প্রশ্ন করতে পারবেন এবং আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনাতে চলে যাচ্ছি। আচ্ছা, রেইনবো লিংক উনি লিখছেন যে জি স্যার, স্পষ্ট শুনতে পাচ্ছি, ধন্যবাদ ভাই। লাইভটা একটু শেয়ার করে দেন, লাইভটা একটু শেয়ার করে দেন। আমরা আলোচনাতে চলে যাচ্ছি। আমরা দেওয়ানি কার্যবিধি নিয়ে কথা বলবো। আমরা দেওয়ানি কার্যবিধির যে প্র্যাকটিক্যাল প্রয়োগ হয় কোর্ট কাছারিতে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি সবাই যে দেওয়ানি কার্যবিধির মূল কাজ হচ্ছে যে একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলবে সেই বিষয়গুলো নিয়ে ডিল করাটাই হচ্ছে দেওয়ানি কার্যবিধির মূল কাজ। আচ্ছা, তাহলে আমরা একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব যে একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করার পরে স্টেপ বাই স্টেপ কিভাবে ওই মোকদ্দমাটা শেষ হবে। একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, অলরেডি আমার সাথে 27 জন লাইভে যুক্ত হয়েছে। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি যে আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন, সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমরা দেওয়ানি কার্যবিধি পড়বো আজকে, কিন্তু আমাদেরকে প্রথমে একটু সিভিল কোর্টস অ্যাক্টে যাইতে হবে। সিভিল কোর্টস অ্যাক্টের 4টা ধারা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। প্রথমেই আমরা সিভিল কোর্টস অ্যাক্টের সেকশন 3 পড়বো। সিভিল কোর্টস অ্যাক্টের সেকশন 3 সেখানে কি বলে দিচ্ছে? সেখানে আমাদেরকে বলে দিচ্ছে যে দেওয়ানি আদালত হচ্ছে টোটাল 5 প্রকার। কয় প্রকার দেওয়ানি আদালত? দেওয়ানি আদালত হচ্ছে টোটাল 5 প্রকার। আমরা যদি গোনা শুরু করি তাহলে দেখতে পাই যে প্রথমে হচ্ছে জেলা জজ আদালত, তারপর হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত, তারপর হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত, তারপর হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত এবং তারপর হচ্ছে কি সহকারী জজ আদালত। তাহলে সিভিল কোর্টস অ্যাক্টের 3 ধারাতে আমাদেরকে বলে দিচ্ছে যে 5 শ্রেণীর দেওয়ানি আদালত আছে। এবং সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারা এবং সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারাতে আবার বলে দিচ্ছে কি যে এই যে 5 শ্রেণীর যে আদালত আছে তাদের এখতিয়ার সম্পর্কে বলে দিচ্ছে। সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারাতে আমরা দেখতে পাই যে যুগ্ম জেলা জজ এবং জেলা জজ তাদের হচ্ছে আর্থিক এখতিয়ার কি? তাদের আর্থিক এখতিয়ার হচ্ছে যে 25 লক্ষ 1 টাকা থেকে আনলিমিটেড। অন্যদিকে সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারাতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারি যে সহকারী জজ তার আর্থিক এখতিয়ার হচ্ছে যে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত। অন্যদিকে সিনিয়র সহকারী জজ তার আর্থিক এখতিয়ার কত? তার আর্থিক এখতিয়ার হচ্ছে যে আপনার 25 লক্ষ টাকা পর্যন্ত। অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ারটা মনে হয় 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, এটা অনেকেই মনে করেন আপনারা, কিন্তু এটা কিন্তু সঠিক না। সঠিক কোনটা? সঠিক হচ্ছে যে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত। সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার কতটুকু? সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত। যদি আমরা কথাটা এইভাবে বলি যে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? তাহলে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার বলার সময় আমাদেরকে বলতে হবে 25 লক্ষ টাকা পর্যন্ত। দ্যাট মিন্স 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার আছে। তাহলে আমি আর্থিক এখতিয়ারটা যদি আবারও বলি আপনারা বুঝতে পারবেন খুব সহজেই
যে সহকারী জজ হচ্ছে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত, সিনিয়র সহকারী জজ হচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত। এরপরে যুগ্ম জেলা জজ আর জেলা জজ তাদের যে আর্থিক এখতিয়ার সেটা কত? তাদের যে আর্থিক এখতিয়ার সেটা হচ্ছে যে 25 লক্ষ 1 টাকা থেকে আনলিমিটেড। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অতিরিক্ত জেলা জজের আর্থিক এখতিয়ার কতটুকু? উত্তর হচ্ছে যে অতিরিক্ত জেলা জজের আদি এখতিয়ার নাই। আদি এখতিয়ার কাকে বলে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আদি এখতিয়ার, আদি শব্দের ইংরেজি শব্দ হচ্ছে অরিজিনাল। অরিজিনাল জুরিসডিকশন বা অরিজিনাল কোর্ট বলতে আমরা কি বুঝি? যে কোর্টে মামলাটা স্টার্ট হয় সেটাকে আমরা বলবো যে অরিজিনাল কোর্ট, বা যে কোর্ট একেবারে শুরুতেই মামলার উপরে জুরিসডিকশন প্রয়োগ করতে পারবে সেই কোর্টেরই কি আছে? আদি এখতিয়ার আছে। এখন অতিরিক্ত জেলা জজ সে সরাসরি কোনো মামলা ডিল করতে পারে না, এই জন্য অতিরিক্ত জেলা জজের আদি এখতিয়ার নাই, তার মানে অরিজিনাল জুরিসডিকশন নাই। আর যে আদালতের অরিজিনাল জুরিসডিকশন নাই সেই আদালতের আর্থিক এখতিয়ারের বিষয়টাও কিন্তু আসে না। বুঝতে পারছি কিনা? তাহলে অতিরিক্ত জেলা জজ জেলা জজের মতো করে ক্ষমতা প্রয়োগ করতে পারবে। জেলা জজ যতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে অ্যাট দ্য সেম টাইম অতিরিক্ত জেলা জজও একই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। বুঝতে পারছি কিনা? তাহলে এখন যদি আমাদের এমসিকিউ প্রশ্ন আসে, আমি আপনাদেরকে কিন্তু আজকে অনেক প্রশ্ন করব, এবং আমার এই আলোচনাটা, আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা এমসিকিউ এবং রিটেন উভয় পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা শুধু লাইভটা শেয়ার করে দেন, দেখেন যে দেওয়ানি কার্যবিধির উপর আজকে কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি। এবং আপনাদের যে সকল ফ্রেন্ডরা, আপনাদের যে সকল ভাইরা বা বন্ধুরা পরীক্ষা দিবে তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দিবেন, আমাদের আজকের আলোচনা দেওয়ানি কার্যবিধি নিয়ে, এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে করব। এমসিকিউ এবং রিটেন উভয় পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মেনশন করে যাব যে কোথা থেকে এমসিকিউর প্রশ্ন হবে, কোথা থেকে রিটেনের কোশ্চেন হবে, মানে কিভাবে প্রশ্ন হতে পারে। আপনাদেরকেও প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা কমেন্টে একটু অ্যান্সার দিবেন, না হলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা আমার কথা আসলে শুনতেছেন কিনা। তাহলে আমরা আলোচনাতে চলে যাচ্ছি। দেখেন, আমাদের আজকের যে আলোচনা সেটা মূলত হচ্ছে একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। তাই এই শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার পূর্বে আমরা একটু কি জেনে নিলাম? হচ্ছে আদালতের আর্থিক এখতিয়ার সম্পর্কে। আচ্ছা, আমি কিন্তু আপিলের এখতিয়ার এখনো বলিনি। আমাকে একটু বলেন তো যে আপিল এখতিয়ার কতটুকু হবে দেওয়ানি আদালতের? দেখি কে বলতে পারে। দেওয়ানি আদালতের আপিল এখতিয়ার সম্পর্কে কেউ একটু বলেন তো, এবং কত ধারাতে বলা আছে? এটা কি সিভিল কোর্টস অ্যাক্টে বলা আছে নাকি এটা সিপিসি তে বলা আছে? কোথায় বলা আছে? একটু কমেন্টে একটু আমাকে জানান, দেখি কে বলতে পারে। দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার কতটুকু, জেলা জজের আর্থিক এখতিয়ার কতটুকু, এবং হাইকোর্ট ডিভিশনের আর্থিক এখতিয়ার কতটুকু, এবং এটা কত ধারাতে বলা আছে? দেখি কে বলতে পারে। এখনো পর্যন্ত একজনকেও পাইলাম না এখনো পর্যন্ত। আচ্ছা, শাহিদুল স্বপন 21 ধারা কোনটার? এটা তো লিখতে হবে সিভিল কোর্টস অ্যাক্ট নাকি সিপিসি। আচ্ছা, আমি বলে দিচ্ছি সিভিল কোর্টস অ্যাক্টের 21 ধারাতে বলে দিছে 5 কোটি টাকা পর্যন্ত আপিল এখতিয়ার আছে জেলা জজের, এবং 5 কোটি 1 টাকা হয়ে গেলেই আপিল এখতিয়ার চলে যাবে কার কাছে? হাইকোর্টের কাছে চলে যাবে। বুঝতে পারছি কিনা? তাহলে আমরা আর্থিক এখতিয়ার সম্পর্কে একটা ধারণা নিছি। এখন আমরা আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে একটু ধারণা নিব। চট করে একটু বলে ফেলেন আমাকে যে আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কত ধারা থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে? দেখি কে প্রথমে বলতে পারে। আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কত ধারা থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে? দেখি কে বলতে পারে। আমি কিন্তু আজকে প্রচুর প্রশ্ন করব, আপনাদেরকে সুযোগ দিব, আপনারা কমেন্টে একটু অ্যান্সার করবেন, তাহলে কিন্তু কি থাকবে? আমাদের কমিউনিকেশন কোনো গ্যাপ থাকবে না। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমি 16 থেকে 20 এম কে সাহেব 16 থেকে 20, এটা 21 পর্যন্ত লিখলে ভালো হয়। 16 থেকে 21 পর্যন্ত মূলত আঞ্চলিক এখতিয়ারের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 16 থেকে 21 পর্যন্ত। আমি 16 ধারাতে আসবো। দেখেন, আঞ্চলিক এখতিয়ারের মূল বিষয়টা হচ্ছে যে সম্পত্তি যে জায়গায় অবস্থিত সেই জায়গায় মামলা করতে হবে। স্থাবর সম্পত্তির মোকদ্দমার ক্ষেত্রে সম্পত্তিটা যেখানে অবস্থিত, সেখানেই আমাদেরকে কি করতে হবে? মোকদ্দমা করতে হবে। স্থাবর সম্পত্তির মোকদ্দমা হতে পারে সেটা বাটোয়ারার মোকদ্দমা, হতে পারে সেটা রাইট টু রিডামশনের মোকদ্দমা, হতে পারে সেটা রাইট টু ফরক্লোজারের মোকদ্দমা। যে মোকদ্দমাই হোক না কেন, স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমার ক্ষেত্রে ওই প্রপার্টি যেখানে অবস্থিত
আমাদেরকে মোকদ্দমাটা সেখানেই করতে হবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে 16 ধারাতে আমাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছে যে স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মোকদ্দমাটা ওখানেই করতে হবে। বুঝতে পারছি কিনা? 17 ধারাতে এসে বলতিছে যে যদি এটা দুইটা এলাকার মধ্যে পড়ে, তখন কি করতে হবে? দুইটা এলাকার মধ্যে পড়লেও যে কোনো একটা এলাকার এখতিয়ারের আদালতে আপনি মামলা করতে পারবেন। ভাইয়ান হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিও। আচ্ছা, যদি সম্পত্তিটা দুইটা এলাকার মধ্যে পড়ে, বুঝতে পারছি কিনা? সম্পত্তির একটা অংশ পড়ছে শাহবাগের মধ্যে এবং সম্পত্তির আর একটা অংশ পড়লো কোন জায়গায়, পল্টনের ভিতরে চলে গেল। তাহলে এখন দুইটা এরিয়ার ভিতরে যখন সম্পত্তিটা পড়বে তখন ওই দুইটা এরিয়ার জন্য নির্ধারিত যে আদালত আছে সেই নির্ধারিত আদালতের যে কোনো একটাতে কি করা যাবে, যে কোনো একটাতেই মামলা করা যাবে। বুঝতে পারছি কিনা? আর 18 ধারাতে এসে বলতেছে প্রপার্টিটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত সেটা বোঝাই যাচ্ছে না, এরকম ক্ষেত্রেও দুইটা আদালতের যে কোনো একটা আদালতে মামলা দায়ের করা যাবে। তাহলে 17 আর 18-র মধ্যে পার্থক্য কি? 17তে একদম ক্লিয়ার যে প্রপার্টি দুইটা এরিয়ার মধ্যে পড়েছে, এটা একেবারেই ক্লিয়ার। আর 18তে এটা ক্লিয়ার না যে প্রপার্টি দুইটা এরিয়ার কোন এরিয়ার মধ্যে পড়েছে। তাহলে দুইটা ক্ষেত্রেই আমরা কি করতে পারবো, দুইটা আদালতের যে কোনো একটা আদালতে আমরা এই মামলা দায়ের করতে পারবো। বুঝতে পারছি কিনা বিষয়টা? এরপরে 19 ধারাতে বলতেছে ক্ষতিপূরণের মোকদ্দমার কথা। ক্ষতিপূরণের মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে? ক্ষতির কারণ যেখানে উদ্ভব হয়েছে, অথবা বিবাদী যেখানে বসবাস করে, অথবা বিবাদীর বাসস্থান যেখানে, বা বিবাদীর ব্যবসা বাণিজ্য যেখানে। বুঝতে পারছি কিনা? সেখানে কি করতে হবে, সেখানে আমাদেরকে ওই মামলাটা দায়ের করতে হবে। আচ্ছা, তারপর আসি অন্যান্য মোকদ্দমা। 20 ধারাতে এসে বলতেছে অন্যান্য মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে। অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রেও কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ হয়েছে, তার মানে মামলা করার কারণ যেখানে উদ্ভব হয়েছে সেখানে আপনি দায়ের করতে পারবেন। তারপরে বিবাদীর বাসস্থান এবং বিবাদীর যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যে এরিয়াতে, সেখানেও আপনি কি করতে পারবেন, মামলা দায়ের করতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেখান থেকে রিটেন পরীক্ষায় প্রশ্ন আসছে বিগত সালে জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে যে প্রশ্নটা আসছে 21 ধারা থেকে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। আপনারা সবাই জানেন যে বার কাউন্সিলের পরীক্ষা কিন্তু এখন জুডিশিয়ারির হাতে, এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু একটু কঠিন হয়। তাই এই যে 21 ধারা, এই 21 ধারার উপরে কিন্তু জুডিশিয়ারির লিখিত পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে। আমি এখন সেই প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরবো। বুঝতে পারছি কিনা? আমি আর আবু নাহিয়ান আমরা দুইজন মাসুমের বিরুদ্ধে একটা ডিক্রি পেয়েছি। বাটোয়ারার মামলাতে মাসুমের বিরুদ্ধে ডিক্রি পেয়েছি। আচ্ছা, মাসুম সাহেব কি করলো, আপিল করতেছে ওই ডিক্রির বিরুদ্ধে, এবং মাসুম সাহেব যখন ওই ডিক্রির বিরুদ্ধে আপিল করলো তখন সে আপিলের ভিতরে কি করছে, আপিল যখন করলো তখন ওই আপিল করার ক্ষেত্রে সে কি করলো, সে জুরিসডিকশন সম্পর্কে একটা অবজেকশন দিছে। বুঝতে পারছেন কিনা? সে বলতিছে যে যেই আদালতের এই মামলার রায় দেওয়ার কথা ছিল সেই আদালত এই মামলার রায় দিইনি, তার মানে আঞ্চলিক এখতিয়ারগত ভুল আছে, এবং দুইজন বাদীর মধ্যে একজন বাদীর সাইন নাই আরজিতে। তা এই গ্রাউন্ডে মাসুম সাহেব আপিল করলো আদালতের কাছে। এখন আপিল আদালত এই আপিল অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করে দিবে, এটাই হচ্ছে প্রশ্ন। এবং এই প্রশ্নটাই কিন্তু জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষাতে এসেছে। আমি প্রশ্নটা আবারও রিপিট করতেছি, আমি দেখি যে কে অ্যান্সার দিতে পারে। প্রশ্নটা 21 ধারার থেকে এসেছে। প্রশ্নটা খুবই সহজ ভাষায় বলতেছি। আমি আর আবু নাহিয়ান মাসুমের বিরুদ্ধে বাটোয়ারার মামলাতে ডিক্রি পাইছি। তার মানে আমি আর আবু নাহিয়ান মাসুমের বিরুদ্ধে মামলা করছিলাম, বাটোয়ারার মামলা করছিলাম, এবং আদালত আমাদের পক্ষে ডিক্রি দিছে। মাসুম ওই ডিক্রির বিরুদ্ধে আপিল করছে। আপিল করার যে গ্রাউন্ড সে দাঁড় করাইছে সেটা হচ্ছে যে সে অবজেকশন দিচ্ছে জুরিসডিকশন সম্পর্কে। তার মানে যে আদালত ওই মামলার রায় দিছে সেই আদালতের জুরিসডিকশন ছিল না, টেরিটোরিয়াল জুরিসডিকশন ছিল না ওই মামলা ডিল করার। এবং অ্যাট দ্য সেম টাইম মাসুম আরেকটা অবজেকশন নিয়ে আসছে। সেই অবজেকশনটা কি? সেটা হচ্ছে যে দুইজন বাদীর মধ্যে
একজন বাদীর আরজিতে সাইন ছিল না। এখন এই ক্ষেত্রে আপিলটা আদালত অ্যাকসেপ্ট করবে কি করবে না? আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা অ্যান্সার দেন, দেখি কে অ্যান্সার দিতে পারে। আচ্ছা, আসলে প্রশ্নটা একটু কঠিন এবং প্রবলেমেটিক কোশ্চেন, আপনাদের জন্য কমেন্টে অ্যান্সার দেওয়াটা একটু কঠিন, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখেন 21 ধারাতে আসলে কি বলছে। 21 ধারাতে বলছে জুরিসডিকশন সম্পর্কে আপনি অবজেকশন দিতে পারবেন, তাই তো? 21 ধারাতে বলা হয়েছে যে জুরিসডিকশন সম্পর্কে আপনি অবজেকশন দিতে পারবেন, বাট এটা কখন? এটা আর্লিয়ার স্টেজে দিতে পারবেন, আর্লিয়ার স্টেজে। তার মানে যে বিচার্য বিষয় গঠন হওয়ার পূর্বে, বিচার্য বিষয় গঠন হওয়ার পূর্বে আপনি জুরিসডিকশন সম্পর্কে অবজেকশন দিতে পারবেন। তাহলে এই মামলাতে আমরা দেখলাম যে বিচার্য বিষয় গঠন হওয়ার পূর্বে না, মামলার রায় হয়ে গেছে, তারপরে সে আপিলে যায় ওই অবজেকশন দিচ্ছে। তাহলে এই অবজেকশন সাধারণত অ্যাকসেপ্ট হবে না। কিন্তু 21 ধারাতে আরেকটা গ্রাউন্ড আছে যে যদি বিচার্য বিষয় গঠনের পূর্বে না করে থাকে, তাহলে পরবর্তীতে অ্যাপিলেট কোর্ট অথবা রিভিশনাল কোর্ট ওই অবজেকশন সাধারণত আমলে নিবে না, বাট ন্যায় বিচারের সাথে অ্যাপিলেট কোর্ট বা রিভিশনাল কোর্ট কি করতে পারে? ওই অবজেকশনটা আমলে নিতে পারে। তাহলে দেখেন এখানে দুইটা বিষয় হচ্ছে যে মাসুম সাহেব যে আপিল করলো এবং আপিল এসে গ্রাউন্ড আনলো জুরিসডিকশন সম্পর্কে অবজেকশন। এই যে জুরিসডিকশন সম্পর্কে অবজেকশন, এটা দেওয়ার কথা ছিল কখন? আর্লিয়ার স্টেজে, তার মানে বিচার্য বিষয় গঠন হওয়ার পূর্বে। তাহলে যেহেতু মাসুম সাহেব বিচার্য বিষয় গঠনের পূর্বে জুরিসডিকশন সম্পর্কে অবজেকশন দিইনি, সেহেতু সাধারণত আদালত এটা অ্যাকসেপ্ট করবে না। কিন্তু কথা আছে আর একটা, সেটা হচ্ছে কি 21 ধারার মধ্যেই তো আবার বলে দিছে আর একটা অংশে যে ন্যায় বিচারের সাথে আদালত এটাকে কি করতে পারে? ন্যায় বিচারের সাথে আদালত এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে আমাদের লেখাটা এইভাবেই লিখতে হবে। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন এবং লাইভটা শেয়ার করে দেন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেওয়ানি কার্যবিধি থেকে এমসিকিউ পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, দেওয়ানি কার্যবিধি থেকে লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, কম্বাইন্ড একটা আলোচনা কিন্তু আমরা আজকে করব। আপনারা কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন এবং যদি কোনো কিছু না বুঝতে পারেন প্রশ্ন করেন, বা কারোর কোনো প্রশ্ন যদি থাকে দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত, আপনারা এই কমেন্টে প্রশ্ন করতে পারবেন। তাহলে আমরা আলোচনা করলাম কি? আমরা আলোচনা করলাম আদালতের আর্থিক এখতিয়ার, আমরা আলোচনা করলাম আদালতের আঞ্চলিক এখতিয়ার। এখন আসি আমরা যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝো, এটা নিয়ে একটু আলোচনা করব। সেকশন 9তে বলে দিছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে দুই ধরনের মোকদ্দমাকে বোঝায়। একটা হচ্ছে রাইট টু প্রপার্টি এবং আর একটা হচ্ছে রাইট টু অফিস। তার মানে হচ্ছে সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা আর হচ্ছে পদ সম্পর্কিত মোকদ্দমা। তাহলে এই সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা আর পদ সম্পর্কিত মোকদ্দমা, এই দুই ধরনের মোকদ্দমাকেই বলা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। এবং এই দুই ধরনের মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করতে হবে এবং দেওয়ানি আদালত এই দুই ধরনের এবং দেওয়ানি আদালত এই দুই ধরনের মোকদ্দমার বিচার করতে পারবে যদি না বার্ট বাই ল হয়। কথা বুঝতে হবে কিন্তু সেকশন 9তে যে কথা বলছে, সেকশন 9তে কি বলছে? বলছে যে দেওয়ানি আদালত দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার বিচার করবে এবং দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে রাইট টু প্রপার্টি এবং রাইট টু অফিস, তার মানে পদ সম্পর্কিত মোকদ্দমা আর হচ্ছে সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমাকেই বোঝানো হচ্ছে। তাহলে সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা আর পদ সম্পর্কিত মোকদ্দমা, এই দুই ধরনের মোকদ্দমার বিচার দেওয়ানি আদালত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত করতে পারবে যতক্ষণ না পর্যন্ত বার্ট বাই ল হয়। তার মানে আইন দ্বারা যদি বারিত হয়ে যায়, তখন কিন্তু একটা সিভিল মামলা সিভিল কোর্ট ডিল করতে পারবে না। তার মানে যদি কোনো সিভিল মামলা বার্ট বাই ল হয়, যদি কোনো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বার্ট বাই ল হয়, তখন ওই দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার বিচার দেওয়ানি আদালত করতে পারবে না। বুঝতে পারছি কিনা? একটু এক্সাম্পল দিব। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ফাতেমা বেগম জিজ্ঞেস করছে প্রিয়াম্পশন সম্পর্কে জানতে চাই স্যার, জানাবো। আগে এটা একটু শেষ করি। আরো যদি কারোর কোনো প্রশ্ন থাকে
সিভিল মামলা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আজকে, যেহেতু সিপিসির উপরে ক্লাস হচ্ছে। প্র্যাকটিক্যাল বিষয় হোক, থিওরিটিক্যাল বিষয় হোক, প্রবলেমেটিক কোশ্চেন হোক, যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো অ্যান্সার দেওয়ার। তাহলে আমি যে কথাতে ছিলাম সেটা হচ্ছে যে একটা পিওর সিভিল মামলা সিভিল কোর্ট ডিল করবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু যদি কোনো সিভিল মামলা বার্ড বাই ল হয় তখন ওইটা সিভিল কোর্ট ডিল করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতেছি, লাইভটা একটু শেয়ার হবে। খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখেন, ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1985 এটার 5 ধারাতে বলে দিছে যে বিবাহ বিচ্ছেদের মোকদ্দমা, দেনমোহরের মোকদ্দমা, ভরণ পোষণের মোকদ্দমা, সন্তানের অভিভাবকত্ব নির্ণয়ের মোকদ্দমা এবং দাম্পত্য জীবনের পুনরুদ্ধারের মোকদ্দমা, এই 5 শ্রেণীর মোকদ্দমা পারিবারিক আদালত ছাড়া অন্য কোনো আদালত কি করতে পারবে না, ডিল করতে পারবে না। বুঝতে পারছি কিনা? তাহলে দেখেন, আমাকে একটু বলেন যে বিবাহ বিচ্ছেদের মোকদ্দমা, দেনমোহরের মোকদ্দমা, ভরণ পোষণের মোকদ্দমা, এগুলো কি সিভিল মামলা না? এগুলো কি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা না? এগুলো কিন্তু দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। কিন্তু তারপরেও এই মোকদ্দমার বিচার দেওয়ানি আদালত করতে পারবে না। এইগুলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হওয়ার পরেও দেওয়ানি আদালত এই মোকদ্দমার বিচার করতে পারবে না। প্রশ্ন হচ্ছে যে কেন দেওয়ানি আদালত এই মোকদ্দমাগুলোর বিচার করতে পারবে না? উত্তর খুবই সহজ, কারণ ফ্যামিলি কোড অর্ডিন্যান্সের সেকশন 5 স্পষ্ট করে বলে দিছে যে এই 5 শ্রেণীর মোকদ্দমার বিচার কেবলমাত্র পারিবারিক আদালত করবে। বুঝতে পারছি কিনা? তাহলে ফ্যামিলি কোড অর্ডিন্যান্স, এই ফ্যামিলি কোড অর্ডিন্যান্সের সেকশন 5 স্পষ্ট করে দেওয়ানি আদালতকে কি করা হয়েছে? দেওয়ানি আদালতকে এক্ষেত্রে বার্ড করা হয়েছে, বার্ড। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার বিষয়টা? তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কিভাবে প্রশ্ন আসতে পারে আমি একটু আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখন আপনাদেরকে একটা প্রবলেমেটিক কোশ্চেন জিজ্ঞেস করব। এই প্রবলেমেটিক কোশ্চেনের অ্যান্সার দেখি কে দিতে পারে। দেখেন, হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়েছে। হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়েছে। ডিভোর্সের সময় তাদের 3 বছরের একটা বাচ্চা ছিল। বুঝেন কিন্তু আমার কথা? হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়েছে এবং ডিভোর্সের সময় তাদের 3 বছরের একটা বাচ্চা ছিল। হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে চুক্তি হয় যে হাজবেন্ড সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ওই বাচ্চার সাথে দেখা করতে পারবে। বুঝতে পারছি কিনা? আমি আবার একটু ব্যাখ্যা যাচ্ছি। হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ডিভোর্স হয় এবং ডিভোর্সের ক্ষেত্রে, ডিভোর্সের সময় তাদের 3 বছরের একটা বাচ্চা ছিল এবং হাজবেন্ড ওয়াইফের মধ্যে চুক্তি হয় হাজবেন্ড সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে বাচ্চার সাথে মিট করতে পারবে। পরবর্তীতে ওয়াইফ কি করছে? এই চুক্তি ভঙ্গ করছে। ওয়াইফ যখন এই চুক্তি ভঙ্গ করছে তখন হাজবেন্ড দেওয়ানি আদালতে ওয়াইফের বিরুদ্ধে ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করছে। ওয়াইফ যখন এই চুক্তি ভঙ্গ করলো তখন হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে দেওয়ানি আদালতে ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করছে। ওয়াইফ তখন যে কাজটা করলো, ওয়াইফ তখন দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধির ঘ অনুযায়ী একটা দরখাস্ত দিছে যে হাজবেন্ডের এই মামলা চলবে না। হাজবেন্ড রং কোর্টে মামলা করছে। এটা বার্ড বাই ল। আমরা জানি যে একটা আরজি 4টা গ্রাউন্ডে রিজেক্ট হতে পারে এবং এই যে একটা আরজি যে 4টা গ্রাউন্ডে রিজেক্ট হতে পারে, এটার যে 4 নম্বর গ্রাউন্ডটা, সেই 4 নম্বর গ্রাউন্ডটা কি? বার্ড বাই ল। আমি আপনাদের সুবিধার জন্য আমি আবারও প্রবলেমেটিক কোশ্চেনটা আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করতেছি। আপনারা একটু মনোযোগ দিবেন এবং পাশাপাশি লাইভটা একটু শেয়ারও করে দিবেন। হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়। ডিভোর্সের সময় তাদের 3 বছরের একটা বাচ্চা ছিল। তাদের মধ্যে চুক্তি হয়। কি চুক্তি হয়? হাজবেন্ড সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে এই বাচ্চার সাথে দেখা করতে পারবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? কিন্তু পরবর্তীতে ওয়াইফ চুক্তি ভঙ্গ করে। ওয়াইফ যখন চুক্তি ভঙ্গ করে হাজবেন্ড তখন ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করে। কি মামলা করছে হাজবেন্ড? ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করছে। কোন কোর্টে করছে মামলা?
দেওয়ানি আদালতে মামলা করছে। ওয়াইফ তখন বলতেছে এই মামলা দেওয়ানি আদালতে চলবে না, এই মামলা কোথায় চলবে? এই মামলা চলবে পারিবারিক আদালতে। এবং ওয়াইফ যে পিটিশন দিছে, সেই পিটিশন দিছে 7 আদেশের 11 বিধির ঘ অনুযায়ী। বুঝতে পারছি কিনা? এখন আপনি একজন অ্যাডভোকেট, পরীক্ষায় প্রশ্ন আসলো এরকম, এখন আপনি সিদ্ধান্ত দেন যে এই মামলার বিচার দেওয়ানি আদালতের করার এখতিয়ার আছে কিনা, এই মামলার বিচার দেওয়ানি আদালতের করার এখতিয়ার আছে কিনা, এটার একটু সিদ্ধান্ত দেন আপনারা। দেখেন এরকম প্রশ্নই কিন্তু আসবে পরীক্ষায়, বিশেষ করে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ক্রিটিক্যাল হয়। বুঝতে পারছি কিনা? দেখি কেউ অ্যান্সার দিতে পারে কিনা। আচ্ছা, আসলে প্রশ্নটা কঠিন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে আপনাদের জন্য, আমি বুঝতে পারতেছি, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, কারণ লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু কঠিন হয়। আচ্ছা, শাহিদুল স্বপন অ্যান্সার করছে গ্রহণ করবে না, কারণ বিশেষ আইন বা ট্রাইব্যুনাল প্রতিকার প্রার্থীকে উপযুক্ত প্রতিকার দানে ব্যর্থ হলে প্রার্থী দেওয়ানি আদালতে মামলা করতে পারবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে মূল যে বিষয়টা, হাজবেন্ড মামলা করছে কিসের? হ্যাঁ, শাহিদুল স্বপন সঠিক অ্যান্সার দিছে। এখানে আরজি রিজেক্ট হবে না। আমি যে প্রবলেমেটিক কোশ্চেনটা জিজ্ঞেস করছিলাম আমি আবার একটু বলতেছি, এরপর আমি অ্যান্সারটা দিয়ে দিব। সেটা দেখেন, সেটা হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়, ডিভোর্সের সময় তাদের 3 বছরের একটা বাচ্চা ছিল, এবং 3 বছরের একটা বাচ্চা ছিল ডিভোর্সের সময়, এবং তাদের মধ্যে যে চুক্তি হয় যে হাজবেন্ড সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ওই বাচ্চার সাথে দেখা করবে। পরবর্তীতে ওয়াইফ কি করছে? ওই চুক্তি ভঙ্গ করছে। হাজবেন্ড যে কাজটা করলো সে হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করলো। বুঝতে পারছি কিনা? এখন এই মামলা, এই যে ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা যে করলো হাজবেন্ড, এই মামলার বিচার দেওয়ানি আদালত করতে পারবে কিনা। অন্যদিকে ওয়াইফ কি করছে? ওয়াইফ 7 আদেশের 11 বিধির ঘ অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দিচ্ছে। তাহলে দেখেন এখানে অ্যান্সারটা কি হবে? হাজবেন্ড মামলা করছে ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা। বুঝতে পারছি, হাজবেন্ড কিন্তু সন্তানের অভিভাবকত্ব নির্ণয়ের মোকদ্দমা কিন্তু করেনি। তাহলে ওয়াইফ যে দরখাস্ত দিচ্ছে সেই দরখাস্ত কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে, এবং হাজবেন্ডের ওই মামলার বিচার দেওয়ানি আদালত করতে পারবে। তার কারণ হাজবেন্ড চাচ্ছে হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন। যখন কোনো মামলা কোন স্পেসিফিক কোর্টে করার কথা বলা থাকে, কিন্তু স্পেসিফিক কোর্টে যদি আমি আমার প্রতিকার না পাই, আমি যে প্রতিকার চাচ্ছি সেই প্রতিকার যদি আমি ওই পারিবারিক আদালতে না পাই, যেরকম পারিবারিক আদালতের কি ম্যান্ডেটরি ইনজাংশন দেওয়ার ক্ষমতা আছে? পারিবারিক আদালতের কি ম্যান্ডেটরি ইনজাংশনের রায় দেওয়ার এখতিয়ার আছে? নাই কিন্তু। তাহলে এটার এখতিয়ার কার আছে? এটার এখতিয়ার আছে দেওয়ানি আদালতের। বুঝতে পারছি কিনা? তাহলে দেখেন, যে ক্ষেত্রে আমি কোন প্রতিকার চাইবো এবং আমার মামলাটা স্পেসিফিক কোন কোর্টে করার কথা বলা আছে, কিন্তু ওই স্পেসিফিক কোর্ট বা ওই স্পেশাল কোর্ট আমার প্রতিকার দিতে ব্যর্থ হচ্ছে, সেই ক্ষেত্রে দেওয়ানি আদালত ওইটার উপরে কি করতে পারবে? ওইটার উপরে সে তার এখতিয়ার প্রয়োগ করতে পারবে। আচ্ছা, আমরা একটু আগাবো। আমরা তাহলে কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম হচ্ছে যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে আমরা আসলে কি বুঝি, এবং আমরা দেখলাম যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে আমরা 2 ধরনের মোকদ্দমাকে বুঝি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে রাইট টু প্রপার্টি এবং রাইট টু অফিস, পদ সম্পর্কিত মোকদ্দমা এবং সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা। এবং ওই 9 ধারাতে আরো বলে দিছে রিলিজিয়াস রাইটস এন্ড সিরিমনিস দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হিসেবে গণ্য হবে না। তার মানে ধর্মীয় অধিকার সংক্রান্ত কোন বিষয়ে যদি মোকদ্দমা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেওয়ানি আদালত তার এখতিয়ার প্রয়োগ করতে পারবে না। বুঝতে পারছি কিনা? ধর্মীয়, এখন একজন হিন্দু পাদ্রী বা একজন মসজিদের ইমাম, তার ধর্ম সম্পর্কে জ্ঞান আছে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন উঠলো। তা এই প্রশ্নের সমাধান দেওয়ানি আদালত দিতে পারবে কিনা? উত্তর হচ্ছে যে এই প্রশ্নের সমাধান দেওয়ানি আদালত দিতে পারবে না, কারণ রিলিজিয়াস রাইটস এন্ড সিরিমনিস রিলেটেড কোন প্রশ্নের সমাধান দেওয়ানি আদালত দিতে পারবে না। বুঝতে পারছি কিনা? কিন্তু যদি তার পারিশ্রমিককে এফেক্ট করে, যদি তার পারিশ্রমিক ক্ষতিগ্রস্ত হয়, বা তার পদ নিয়ে যদি টানাটানি শুরু হয়, এবং তার পারিশ্রমিকের উপরে যদি প্রভাব পড়ে, তাহলে সেই ক্ষেত্রে দেওয়ানি আদালত ওই মামলার বিচার আবার করতে পারবে। সেই ক্ষেত্রে দেওয়ানি আদালত ওই মামলার কি করতে পারবে? ওই মামলার বিচার করতে পারবে। যদি প্রশ্ন ওঠে এরকম
যে রহিম সাহেব একজন মসজিদের ইমাম, কিন্তু সে এই মসজিদে ইমাম হিসেবে থাকতে পারবে না। রহিম সাহেব আজকের থেকে এই মসজিদে ইমাম হিসেবে থাকতে পারবে না। বুঝতে পারছি কিনা? দুর্গাদাস বসু কালকে থেকে ওই মন্দিরে পাদ্রী হিসেবে থাকতে পারবে না। তাহলে এইটাতে কিন্তু এই যে সে এখানে থাকতে পারবে না, তার পদ নিয়ে টানাটানি শুরু হয়ে গেল না? তাহলে এই পদ নিয়ে যখন টানাটানি শুরু হয়ে যাবে, তখন কিন্তু ওই বিষয়ের উপরে কি করা যাবে? ওই বিষয়ের উপরে দেওয়ানি মোকদ্দমা করা যাবে এবং দেওয়ানি আদালত সেই মোকদ্দমার বিচার করতে পারবে। সহজ কথা। এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম বেসিক আলোচনা করছি, এখন আমরা মূল আলোচনাতে যাব। এবং এই মূল আলোচনাতে যাওয়ার আগেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমি দুই একজনের প্রশ্নের একটু উত্তর দিচ্ছি। ফাতেমা বেগম প্রিয়ামশন সম্পর্কে জানতে চাই স্যার, প্রিয়ামশন কি? প্রিয়ামশনের বাংলা হচ্ছে অগ্রক্রয়। অগ্রক্রয়, অগ্রক্রয় কাকে বলে? মানে আগে কেনার অধিকার। আগে কেনার অধিকার। উত্তরাধিকার সূত্রে যখন সম্পত্তি পাই আমরা, আমি সহজ এক্সাম্পল দিচ্ছি। আমরা তিন ভাই বাবার কাছ থেকে একটা সম্পত্তি পাইছি। এখন তিন ভাই যে বাবার কাছ থেকে সম্পত্তিটা পেলাম, আমি আমার অংশটুকু দুই ভাইয়ের কাছে বিক্রি না করে একজন স্ট্রেঞ্জারের কাছে বিক্রি করে দিচ্ছি, আগন্তুকের কাছে বিক্রি করে দিচ্ছি। তখন ওই দুই ভাই আমি যার কাছে বিক্রি করতেছি তার বিরুদ্ধে প্রিয়ামশনের মামলা করতে পারবে। তার মানে আমার সম্পত্তি কেনার অধিকার কার আগে? আমার সম্পত্তিটা কেনার অধিকার হচ্ছে আমার দুই ভাইয়ের আগে। আমার দুই ভাই আগে আমার সম্পত্তি কিনতে পারবে, এটাই তাদের অধিকার। এটাকেই বলা হচ্ছে অগ্রক্রয়ের অধিকার। যাই হোক, বিস্তারিত আলোচনা করব না এটা নিয়ে, কারণ এটা সিপিসির আজকের যে আলোচনা সেটার সাথে রিলেটেড না। আচ্ছা, তারপরে আমরা আমাদের আলোচনাতে আবারও ফিরে যাব। আমাদের মূলত আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আপনারা সবাই জানেন যে একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয় হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে। একটা দেওয়ানি মোকদ্দমা কিসের মাধ্যমে দাখিল করতে হয়? কমেন্টে অ্যান্সার করেন সবাই। একটা দেওয়ানি মোকদ্দমা কিভাবে দায়ের করব আমরা? একটা দেওয়ানি মোকদ্দমা আমরা দায়ের করব হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে। আরজি কাকে বলে? আরজি বলতে আমরা কি বুঝি? আরজি হচ্ছে বাদীর নালিশের লিখিত বিবরণ। আরজি বলতে আমরা কি বুঝবো? আরজি বলতে আমরা বুঝি হচ্ছে যে বাদীর নালিশের লিখিত বিবরণ। বুঝতে পারছি কিনা? আরজির ডেফিনেশন কি দেওয়ানি কার্যবিধিতে আছে? অ্যান্সার হচ্ছে যে না, আরজির কোনো ডেফিনেশন দেওয়ানি কার্যবিধিতে নাই। আরজি বলতে আমরা বুঝি যে বাদীর নালিশের লিখিত বিবরণ। আচ্ছা দেখেন, অর্ডার ফর রুল 1 এবং সেকশন 26, অর্ডার ফর রুল 1 এবং সেকশন 26 সেখানে বলা হয়েছে যে আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা শুরু হবে। বুঝতে পারছি কিনা? এখন আরজি কাকে বলে, আরজি কাকে বলে সেটার সংজ্ঞা তো দেওয়ানি কার্যবিধিতে নাই। কিন্তু আরজির মধ্যে কি কি বিষয় থাকবে, একটা আরজির মধ্যে কি কি বিষয় থাকবে সেটা কোথায় বলা আছে বলেন দেখি, কে অ্যান্সার করতে পারে যে একটা আরজির মধ্যে কি কি বিষয় থাকবে এটা কোথায় বলা আছে? কত আদেশের কত বিধিতে বলা আছে যে আরজির মধ্যে কি কি বিষয় থাকবে? দেখি কে বলতে পারে। কত আদেশের কত বিধিতে বলা আছে যে একটা আরজির মধ্যে কি কি বিষয় থাকবে? আচ্ছা, সিআরও ভলিউমের কথা জিজ্ঞেস করিনি। দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে বলা আছে যে একটা আরজির মধ্যে কি কি জিনিস থাকবে? দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 1 বিধি। বুঝতে পারছি কিনা? দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 1 বিধিতে বলা আছে যে একটা আরজির মধ্যে কি কি থাকবে। আরজির মধ্যে কি থাকবে? আরজির মধ্যে প্রথমেই থাকবে কি? প্রথমেই থাকবে হচ্ছে আদালতের, আরজির মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে আদালতের নাম। তার মানে আপনি যে আদালতে মামলাটা দায়ের করতে চাচ্ছেন সেই আদালতের নামটা আরজির মধ্যে উল্লেখ থাকবে। এরপরে বাদীর নাম ঠিকানা আরজির মধ্যে দিতে হবে, বিবাদীর নাম ঠিকানা আরজির মধ্যে দিতে হবে। বুঝতে পারছি কিনা? তারপর হচ্ছে আপনি কি কারণে মামলা করছেন। আপনি তার বিনা কারণে কোর্টে আসেননি, নিশ্চয়ই আপনার সাথে কি হয়েছে, কোন দেওয়ানি প্রকৃতির অন্যায় সংঘটিত হয়েছে এবং আপনার সাথে একটা দেওয়ানি প্রকৃতির অন্যায় সংঘটিত হওয়ার কারণেই আপনি মামলা করতে এসেছেন। তাহলে আপনার সাথে কোন ধরনের দেওয়ানি প্রকৃতির অন্যায় সংঘটিত হয়েছে সেই কজ অফ অ্যাকশন, সেই মামলা করার কারণ আরজির মধ্যে কি করতে হবে?
উল্লেখ করতে হবে। বুঝতে পারছি কিনা? তাহলে আরজির মধ্যে আমরা মামলা করার কারণটা উল্লেখ করব, কজ অফ অ্যাকশনটা উল্লেখ করব। এরপরে আমি কি প্রতিকার চাই, আমার প্রতিকারটা কি, আমার প্রতিকারটা কি সেটাও আরজির মধ্যে কি করতে হবে, উল্লেখ করতে হবে। তাহলে একটা আরজির মধ্যে কি কি বিষয় থাকবে সেটা বলে দিছে আদেশ 7 বিধি 1 এবং আদেশ 7 বিধি 1-এ আমরা দেখতে পাচ্ছি যে আদালতের নাম থাকবে, বাদীর নাম ঠিকানা থাকবে, বিবাদীর নাম ঠিকানা থাকবে, কজ অফ অ্যাকশন থাকবে এবং আমি আদালতের কাছে কি প্রতিকার চাচ্ছি এবং আমি আদালতের কাছে কি প্রতিকার চাচ্ছি সেটাও আরজির মধ্যে উল্লেখ করতে হবে। এরপরে চলে আসি আদেশ 7 বিধি 2। আদেশ 7 বিধি 2 সেখানে কি বলতিছে, টাকার মামলার কথা বলা হয়েছে। টাকার মামলা, মানি সুট। এই মানি সুটের ক্ষেত্রে এক্সাক্ট অ্যামাউন্ট অফ মানিটা উল্লেখ করতে হবে। টাকার মামলার ক্ষেত্রে, টাকার মোকদ্দমার ক্ষেত্রে কি করতে হবে, এক্সাক্ট অ্যামাউন্ট অফ মানিটা উল্লেখ করতে হবে। যদি স্পেসিফিক অ্যামাউন্টের কথা মনে না থাকে তাহলে কাছাকাছি টাকার পরিমাণ কি করতে হবে, উল্লেখ করতে হবে। তাহলে আমরা আদেশ 7 বিধি 2-তে দেখলাম যে টাকার মামলা যদি হয় তাহলে টাকার পরিমাণটা উল্লেখ করতে হবে এবং সুনির্দিষ্টভাবে যদি টাকার পরিমাণটা মনে না থাকে তাহলে কাছাকাছি টাকার পরিমাণ উল্লেখ করলেও হবে। এরপরে যাব অর্ডার 7 রুল 3 আদেশ 7 বিধি 3। আপনি যে সম্পত্তি নিয়ে মামলা করছেন সেই সম্পত্তির একটা শিডিউল আরজির ভিতরে দিতে হবে। শিডিউল, শিডিউল বলতে বোঝাচ্ছে ওই সম্পত্তিটাকে শনাক্ত করবে কিভাবে, ওই সম্পত্তিটাকে শনাক্ত করার জন্য পর্যাপ্ত বর্ণনা থাকতে হবে আরজির মধ্যে। বুঝতে পারছি কিনা? ওই সম্পত্তিটাকে শনাক্ত করার জন্য পর্যাপ্ত বর্ণনা আরজির মধ্যে দিতে হবে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আরজির মধ্যে আমরা একটা কি করব, আরজির মধ্যে আমরা একটা শিডিউল দিয়ে দিব। বুঝতে পারছি কিনা? পর্যাপ্ত বর্ণনা দিতে হবে সম্পত্তি সম্পর্কে। আচ্ছা, তারপরে আসি আমরা যে রিপ্রেজেন্টেটিভ সুট যদি হয় তাহলে সেটাও উল্লেখ করতে হবে। অর্ডার 7 রুল 4 সেখানে বলে দিছে যে রিপ্রেজেন্টেটিভ সুট হলে সেটাও কি করতে হবে, সেটাও আরজির মধ্যে উল্লেখ করতে হবে। ঠিক আছে? আপনার মোকদ্দমা যদি প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা হয় তাহলে সেই সম্পর্কেও আপনাকে কি করতে হবে, আরজির মধ্যে উল্লেখ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আদেশ 7 বিধি 5 সেখানে বলছে বিবাদীর স্বার্থ ও দায়িত্ব দেখাতে হবে। যদি বিবাদীর কোনো স্বার্থ থেকে থাকে সেটা দেখাতে হবে আরজির মধ্যে। তারপরে আদেশ 7 বিধি 6, এই আদেশ 7 বিধি 6 আবার বলতিছে, আদেশ 7 বিধি 6 আবার বলতিছে যে আপনার মামলা যদি, আপনার মোকদ্দমা যদি তামাদি দ্বারা বাড়িতে হয়ে থাকে, আমরা জানি যে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি মামলা না করতে পারি, এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি মামলা না করতে পারি তাহলে কি হয়, ওই মামলা তামাদি আইন দ্বারা বাড়িত হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে আমরা বা কিছু কিছু গ্রাউন্ডে আমরা সময় বাড়াতে পারি না, পারি। কিন্তু যেরকম কোনো ব্যক্তি যদি পাগল থাকে তাহলে যতদিন সে পাগল ছিল সেই টাইমটা বাদ যাবে না। আবার কোনো ব্যক্তি যদি মাইনর থাকে তাহলে যতদিন সে মাইনর ছিল সেই টাইমটা বাদ যাবে না। তাহলে আদেশ 7 বিধি 6 বলতিছে কি কারণে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে মামলা দায়ের করতে পারেননি সেই কারণটা, সেই গ্রাউন্ড ফর এক্সাম্পশন আদালত কি কারণে আপনাকে অব্যাহতি দিবে সেই কারণটাও আপনাকে কি করতে হবে, আরজির মধ্যে উল্লেখ করতে হবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে আদেশ 7 বিধি 6, আদেশ 7 বিধি 6 এখানে আমাদেরকে কি বলতিছে, আদেশ 7 বিধি 6। ঠিক আছে? আদেশ 7 বিধি 6 সেখানে আমাদেরকে বলতিছে যে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে মামলা না করতে পারলেও কেন আদালত আপনার ওই মামলাটা নিবে, যে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে মামলা করতে পারেননি, এখন আদালত কেন আপনার ওই মামলাটা নিবে সেটার কারণও আরজির ভিতরে উল্লেখ করতে হবে, সেটার কারণ আরজির মধ্যে উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপরে আসি আদেশ 7 বিধি 9, যতজন বিবাদী থাকবে ততগুলো আমাদেরকে কি করা লাগবে, আরজির একটা ট্রু ফটোকপি দিতে হবে। বুঝতে পারছি কিনা? যতজন বিবাদী থাকবে
ততটা আরজির ট্রু ফটোকপি দিতে হবে, এটা বলে দিছে আদেশ 7 বিধি 9-তে। এরপরে আমরা চলে যাব আদেশ 7 বিধি 14। আদেশ 7 বিধি 14তে আবার বলতিছে যে আপনার মোকদ্দমা যে সকল দলিলের উপরে নির্ভরশীল সেই সকল দলিলের ফটোকপি আরজির সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। এখন আমরা কিন্তু যখন প্র্যাকটিক্যালি মামলাটা ফাইলিং করি, আপনারা যদি প্র্যাকটিক্যাল আরজি দেখে থাকেন তাহলে দেখবেন যে আরজির সাথে কিন্তু কি করা লাগে, আরজির সাথে কিন্তু অনেক দলিল দস্তাবেজের ফটোকপি কিন্তু সংযুক্ত করে জমা দেওয়া লাগে এবং একটা ফ্রিস্টি ফর্ম থাকে। সেই ফ্রিস্টি ফর্মে কিন্তু লেখা থাকে সিরিয়াল বাই দলিলগুলো কিন্তু সাজানো লাগে। সিএস খতিয়ান থেকে আপনি যদি সিএস থেকে টানেন তাহলে সিএস খতিয়ান থেকে হবে, যদি এসএ থেকে টানেন তাহলে এসএ থেকে দলিলগুলো আপনাকে দিতে হবে। তাহলে আপনি যেই খতিয়ান থেকে মামলা টানবেন, আপনারা সবাই জানেন যে একটা সিভিল মামলাতে কিন্তু লাস্ট 25 বছরের একটা হিস্ট্রি টানতে হয়। বুঝতে পারছি কিনা? একটা সিভিল মামলাতে আপনার কি করা লাগে, একটা সিভিল মামলাতে কিন্তু লাস্ট 25 বছরের কিন্তু একটা হিস্ট্রি টানতে হয়। বুঝতে পারছি কিনা? তাহলে আপনি যদি সিএস থেকে মামলার হিস্ট্রি টানেন তাহলে ওই সিএস থেকে আরএস পর্যন্ত বা সিএস থেকে বিএস পর্যন্ত যত ধরনের কাগজপত্র আপনার মামলার সাথে রিলেটেড সেই কাগজপত্রের ফটোকপি আরজির সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। যদি কোনো দলিল, যদি কোনো কাগজ আপনার কাছে না থাকে তাহলে ওই দলিল ওই কাগজ যার কাছে আছে, ওই দলিল ওই কাগজ যার কাছে আছে তাদের নাম ঠিকানা আরজির মধ্যে উল্লেখ করে দিতে হবে। এটা আবার বিধি 15-তে বলে দিল। তাহলে আদেশ 7 বিধি 14, আমার মোকদ্দমা যে সকল দলিলের উপরে নির্ভরশীল সেই সমস্ত দলিলের ফটোকপি আমরা আরজির সাথে কি করব, সংযুক্ত করে জমা দিব। আর বিধি 15তে বলতিছে যে যদি কোনো দলিল বা যদি কোনো কাগজপত্র আমার কাছে না থাকে তাহলে যাদের কাছে আছে তাদের নাম ঠিকানা কি করতে হবে, আরজির মধ্যে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এরপরে আসি বিধি 18, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। আদেশ 7 বিধি 18, এই আদেশ 7 বিধি 18তে আবার বলতিছে, আদেশ 7 বিধি 18তে আবার বলতিছে যে বাদী একবার যে সকল দলিল আরজির সাথে জমা দেবে না পরবর্তীতে সেই সকল দলিল সে আর আদালতে সাবমিট করতে পারবে না। তাহলে সাধারণভাবে বলা হচ্ছে যে বাদী একবার যদি কোনো দলিল আরজির সাথে জমা না দেয় তাহলে পরবর্তীতে বাদী সেই দলিল আর জমা দিতে পারবে না। কিন্তু 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 কথা আছে, 3টা গ্রাউন্ডে বাদী সেই দলিল আদালতে জমা দিতে পারবে আদালতের অনুমতি নিয়ে। তাহলে আদালতের অনুমতি নিয়ে 3টা গ্রাউন্ডে ওই দলিল জমা দিতে পারবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে বাদী যদি একবার কোন দলিল আরজির সাথে জমা না দেয় তাহলে পরবর্তীতে সেই দলিল আর সে জমা দিতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে যে পারবে, কিন্তু আদালতের অনুমতি নিতে পারবে। এবং কয়টা গ্রাউন্ডে পারবে? 3টা গ্রাউন্ডে পারবে। নাম্বার ওয়ান হচ্ছে যে বিবাদীর কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পারবে। নাম্বার 2 হচ্ছে বিবাদীর সাক্ষীকে জেরা করার উদ্দেশ্যে পারবে। নাম্বার 3 হচ্ছে ন্যায় বিচারে মেমোরি রিফ্রেশ, স্মৃতি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে পারবে। তাহলে যে 3টা গ্রাউন্ডে পারবে সেই 3টা গ্রাউন্ড কি কি? যে প্রথমে দলিল দিল না কিন্তু পরবর্তীতে দলিল জমা দিল। কয়টা গ্রাউন্ডে পারবে? 3টা গ্রাউন্ডে পারবে। কি নেওয়া লাগবে? আদালতের অনুমতি নেওয়া লাগবে। 3টা গ্রাউন্ড কি কি? বিবাদীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা গ্রাউন্ড, 2 নম্বর হচ্ছে বিবাদীর সাক্ষীকে জেরা করার উদ্দেশ্যে, 3 নম্বর কি? মেমোরি রিফ্রেশ, স্মৃতি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে। এই 3টা ক্ষেত্রে সে কি করতে পারবে? এই 3টা ক্ষেত্রে সে আবারও দলিল আদালতে জমা দিতে পারবে। আচ্ছা, তারপরে আসি, আমরা কি আলোচনা করতেছি? আমরা আলোচনা করতেছি একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ। তাহলে আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে দেওয়ানি মোকদ্দমাটা দায়ের তো এখনো করিনি। আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে গেলে, একটা আরজি রেডি করতে গেলে কি কি জিনিস লাগবে বা একটা আরজির মধ্যে কি কি জিনিস থাকা লাগবে সেটা আমরা জানলাম। এখন ধরেন যে আমাদের আরজিটা রেডি হয়ে গেছে। তা আমাদের আরজি যখন রেডি হয়ে গেছে তখন আমরা মামলাটা বা মোকদ্দমাটা আমরা কোথায় দায়ের করব? প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করতে হয় বলেন তো? দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করতে হয় দেখি, কে বলতে পারে? একটা দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে কে বলতে পারে দেখি?
একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আদালতের সেরেস্তাতে গিয়ে। একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে কোন জায়গায়? একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে কোথায় গিয়ে? একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আদালতের সেরেস্তাতে গিয়ে। বুঝতে পারছি কিনা? আদালতের সেরেস্তাতে গিয়ে আমরা কি করতে পারবো? আদালতের সেরেস্তাতে গিয়ে আমরা একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে পারবো। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখন আদালতের সেরেস্তাতে গিয়ে যখন আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করব, তখন সেরেস্তাদার কি করবে? সেরেস্তাদার আরজিটা চেক করবে না? সেরেস্তাদার আরজি চেক করবে, এবং সেরেস্তাদার আরজি চেক করার সময় সেরেস্তাদার কিন্তু 3 ধরনের কাজ করতে পারে। নাম্বার 1, আরজিটাকে রিটার্ন করে দিতে পারবে সেরেস্তাদার। নাম্বার 1 কি? সেরেস্তাদার কি করতে পারবে? সেরেস্তাদার আরজিটাকে রিটার্ন করে দিতে পারবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা, তারপরে আসি। তারপরে যে কথা বলতেছে যে সেরেস্তাদার আরজিটাকে রিটার্ন করে দিতে পারবে, সেরেস্তাদার আরজিটাকে রিজেক্ট করে দিতে পারবে কিনা? অ্যান্সার হচ্ছে যে সেরেস্তাদার আরজিটাকে রিজেক্ট করে দিতে পারবে। আবার সেরেস্তাদার ওটাকে কিসের জন্য পাঠাতে পারবে? অ্যামেন্ডমেন্টের জন্য পাঠাতে পারবে। বুঝতে পারছি কিনা? তাহলে আমাদেরকে এখন জানতে হবে একটা আরজি কখন রিটার্ন হয়, আমাদেরকে জানতে হবে একটা আরজি কখন রিজেক্ট হয়, এবং আমাদেরকে জানতে হবে একটা আরজি কখন অ্যামেন্ডমেন্টের জন্য পাঠানো লাগে। তাহলে প্রথমে আসি রিটার্ন অফ প্লেইন্ট, তার মানে হচ্ছে আরজি ফেরত। আরজি ফেরত 2টা ক্ষেত্রে আরজি ফেরত দেয় সেরেস্তাদার। কোন কারণে যদি সেরেস্তাদার আরজি ফেরত না দেয়, কোন কারণে যদি সেরেস্তাদার আরজি ফেরত না দেয়, তখন আদালত আরজি ফেরত দিতে পারবে কিনা? উত্তর কি? উত্তর হচ্ছে যে আদালতও আরজি ফেরত দিতে পারবে। সেরেস্তাদারের দায়িত্ব, সেরেস্তাদার এগুলো চেক করবে। সেরেস্তাদারের চোখে যদি না পড়ে, পরবর্তীতে আদালতও কি করতে পারবে? পরবর্তীতে আদালতও ওই আরজি ফেরত দিতে পারবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে প্রথমে দেখেন যে রিটার্ন অফ প্লেইনটা কোন কোন ক্ষেত্রে হবে। 2টা ক্ষেত্রে রিটার্ন অফ প্লেইন্ট হবে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে যদি আপনার পিকুইনারি জুরিসডিকশনগত কোনো ভুল থাকে। পিকুইনারি তার মানে আর্থিক এখতিয়ারগত কোনো ভুল এবং আঞ্চলিক এখতিয়ারগত কোনো ভুল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেরেস্তাদার ওই প্লেইনটাকে কি করবে? সেই ক্ষেত্রে সেরেস্তাদার ওই প্লেইনটাকে রিটার্ন করে দিবে। বুঝতে পারছি কিনা? আর্থিক এখতিয়ারগত কোনো ভুল এবং আঞ্চলিক এখতিয়ারগত কোনো ভুল থাকলে প্লেইন্ট রিটার্ন করে দেয়। এখন আসি, একটা প্লেইন যদি রিটার্ন করে দেয়, রিটার্ন অফ প্লেইনটা কি আপিলযোগ্য আদেশ নাকি আপিল অযোগ্য আদেশ? দেখি কে বলতে পারে। রিটার্ন অফ প্লেইনটা কি আপিলযোগ্য আদেশ নাকি আপিল অযোগ্য আদেশ? কে বলতে পারে দেখি। রিটার্ন অফ প্লেইনটা হচ্ছে আপিলযোগ্য আদেশ। আমরা জানি যে আদেশ 2 প্রকার, একটা হচ্ছে আপিলযোগ্য আদেশ এবং আরেকটা হচ্ছে কি? আপিল অযোগ্য আদেশ। এবং রিটার্ন অফ প্লেইনটা কি? রিটার্ন অফ প্লেইনটা হচ্ছে আপিল যোগ্য আদেশ। তার মানে একটা প্লেইন যদি রিটার্ন করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবে? সেই ক্ষেত্রে ওই রিটার্ন অফ প্লেইন্টের এগেইনস্টে আপিল দায়ের করার সুযোগ আছে। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা, তারপরে আসি, নতুন করে মামলা দায়ের করতে পারবে কিনা? উত্তর হচ্ছে যে নতুন করেও মামলা দায়ের করতে পারবে। তাহলে একটা প্লেইন যদি রিটার্ন হয়, তাহলে সেটার এগেইনস্টে বাদীর রেমেডি হচ্ছে 2টা, বাদীর প্রতিকার হচ্ছে 2টা। বাদী নতুন আদালতে মামলা দায়ের করতে পারবে এবং বাদী ওই রিটার্ন অফ প্লেইন্টের এগেইনস্টে আপিলও দায়ের করতে পারবে। এখন আসি যে আরজি খারিজ হবে কোন কোন ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে আরজি খারিজ হয়? আদেশ 7 বিধি 11 সেখানে 4টা গ্রাউন্ডের কথা বলে দিছে। আদেশ 7 বিধি 11 এই 4টা ক্ষেত্রে আরজি খারিজ হতে পারে। এবং কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী আরো একটা ক্ষেত্রে আরজি খারিজ হতে পারে। তাহলে আরজি কয়টা ক্ষেত্রে খারিজ হয়, এখান থেকে নানাভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আপনাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে অ্যান্সার দিতে হবে। আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে একটু বলতেছি। প্রথম কথা হচ্ছে যে আদেশ 7 বিধি 11 অনুযায়ী কয়টা ক্ষেত্রে আরজি খারিজ হয়। তারপরের প্রশ্ন হচ্ছে যে সর্বমোট কয়টা ক্ষেত্রে একটা আরজি খারিজ হতে পারে, সর্বমোট কয়টা ক্ষেত্রে। আর যদি প্রশ্ন এরকম থাকে যে নিচের কয়টি ক্ষেত্রে আরজি খারিজ হয়, অপশনে আছে 1 বা একাধিক ক্ষেত্র। তাহলে এই যে 3 ধরনের প্রশ্ন আমি বললাম, এই 3 ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আমি এক একটা করে অ্যান্সার দিচ্ছি। আদেশ 7 বিধি 11 যদি মেনশন করে দেয় প্রশ্নের মধ্যে যদি মেনশন করে দেয় যে আদেশ 7 বিধি 11, তাহলে সেই ক্ষেত্রে
আদেশ 7 বিধি 11 অনুযায়ী 4টা ক্ষেত্রে আরজি কি হবে, 4টা ক্ষেত্রে আরজি খারিজ হবে। তাহলে একটা আরজি খারিজ হবে কয়টা ক্ষেত্রে, একটা আরজি খারিজ হবে 4টা ক্ষেত্রে আদেশ 7 বিধি 11 অনুযায়ী। এবং কি কি আমি সেগুলো একটু বলতেছি। আদেশ 7 বিধি 11 সেখানে বলে দিছে যে কজ অফ অ্যাকশন যদি প্রপারলি ডিসক্লোজ না হয়, আদেশ 7 বিধি 11 এ, আদেশ 7 বিধি 11 এ সেখানে বলে দিছে যে কজ অফ অ্যাকশন যদি প্রপারলি ডিসক্লোজ না হয়, তার মানে মামলা করার কারণ যদি সঠিকভাবে প্রকাশ না পায়, তাহলে একটা আরজি কি হবে, আরজি খারিজ হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? মামলা করার কারণ যদি সঠিকভাবে প্রকাশ না পায়, তাহলে একটা আরজি কি হতে পারে, খারিজ হতে পারে। তারপরে 2 নম্বর হচ্ছে যে আপনার মোকদ্দমার যে মূল্যমান, এই মোকদ্দমার মূল্যমান যদি সঠিকভাবে প্রকাশ না পায়, মোকদ্দমার মূল্যমান যদি সঠিকভাবে প্রকাশ না পায়, তাহলে সেই ক্ষেত্রেও, বুঝতে পারছি কিনা, মোকদ্দমার মূল্যমান যদি সঠিকভাবে প্রকাশ না পায়, তাহলে সেই ক্ষেত্রেও কি হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আরজি খারিজ হতে পারে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প পেপার, তার মানে হচ্ছে অপর্যাপ্ত কোর্ট ফি, সেক্ষেত্রেও কি হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আরজিটা খারিজ হতে পারে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে বার্ড বাই ল। কিন্তু এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি একটু আপনাদেরকে করব, যদি সুট ভ্যালুয়েশন যদি সঠিকভাবে উল্লেখ না করা হয়, অথবা ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প পেপার যদি দেয়া হয়, তাহলে আদালত কতদিন দেবে এটা ঠিক করার জন্য? আদালত কতদিনের একটা সময় দিবে এটা ঠিক করার জন্য? দেখি কে বলতে পারে। আমি আবারও প্রশ্নটা করতেছি। ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প পেপার তার মানে হচ্ছে অপর্যাপ্ত কোর্ট ফি, আর হচ্ছে যে মামলার মূল্যমান সঠিকভাবে আপনি উল্লেখ করলেন না। আপনি যদি মামলার মূল্যমান সঠিকভাবে যদি উল্লেখ না করেন, অথবা ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প পেপার যদি দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আদালত এটা ঠিক করার জন্য কতদিন টাইম দিবে? হ্যাঁ, অ্যান্সার, সঠিক অ্যান্সার দিছে এম কে সাহেব, 21 দিন। 21 দিন টাইম দিবে আদালত। এই 21 দিনের মধ্যে যদি আপনি এটা ঠিক না করেন, এই 21 দিনের মধ্যে যদি আপনি এটা ঠিক না করেন, তখন আদালত কি করবে? তখন আদালত আপনার আরজিটা খারিজ করে দিবে। কথা কি বুঝতে পারছি কিনা? বাট 21 দিনের এই সময়টা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। কিন্তু এখান থেকে কিন্তু জুডিশিয়াল সার্ভিস কমিশনে একটা প্রশ্ন আসছিল, কিন্তু যাক, ওই প্রশ্নটা বলতে গেলে আবার সময় নষ্ট হবে। আমরা আমাদের আলোচনার সামনের দিকে যাই। তাহলে আমরা দেখলাম যে আদেশ 7 বিধি 11, এবং এই আদেশ 7 বিধি 11 অনুযায়ী কি হচ্ছে, আদেশ 7 বিধি 11 অনুযায়ী 4টা ক্ষেত্রে একটা আরজি খারিজ হচ্ছে। এছাড়া আরো একটা ক্ষেত্রে আরজি খারিজ হয়। কলকাতা হাইকোর্টের রায়ে আসছে এটা, যে যতজন বিবাদী থাকবে ততগুলো ট্রু ফটোকপি যদি আমরা না দিই, বা আরজির সাথে নেসেসারি যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো যদি না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও একটা আরজি কি হতে পারে, সেক্ষেত্রেও একটা আরজি খারিজ হতে পারে। বুঝতে পারছি কিনা? তাহলে টোটাল 5টা গ্রাউন্ডে আমরা দেখলাম যে আরজি খারিজ হতে পারে। এছাড়াও আদালত একটা আরজি খারিজ করতে পারে কিনা বলেন তো? এই যে আমি 5টা গ্রাউন্ড বললাম, এই 5টা গ্রাউন্ড ছাড়াও কি আদালত একটা আরজি খারিজ করতে পারবে কিনা? এই 5টা গ্রাউন্ড ছাড়াও আদালত দেওয়ানি কার্যবিধির 151 ধারা, ইনহেরেন্ট পাওয়ার আছে না আদালতের, ইনহেরেন্ট পাওয়ার আছে কিনা? দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী আদালত ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করেও কিন্তু একটা আরজি কি করতে পারবে, খারিজ করে দিতে পারবে। ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করেও আদালত একটা আরজি খারিজ করে দিতে পারবে। আচ্ছা, আদালত বলেন তো কয়টা ক্ষেত্রে ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারে? একটু প্রশ্ন করি আপনাদেরকে, দেখি কে কে অ্যান্সার দিতে পারে। কয়টা ক্ষেত্রে আদালত ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী, দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী কয়টা ক্ষেত্রে আদালত ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারবে, সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে? কয়টা ক্ষেত্রে? আমি জাস্ট প্রশ্ন ছুড়ে গেলাম, আপনারা অ্যান্সার দিবেন। আচ্ছা, একজন লিখছে 2টা ক্ষেত্রে। কোন 2টা ক্ষেত্রে একটু লিখে দেন, কমেন্টে একটু লিখে দেন যে কোন 2টা ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসি, আপনার আরজি রিজেক্ট করে দিল, তাই তো? আপনার প্রতিকার কি? রিজেকশন অফ প্লেইন্ট হচ্ছে একটা ডিক্রি। রিজেকশন অফ প্লেইন্ট হচ্ছে কি? একটা ডিক্রি। এবং ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। কত ধারাতে বলা আছে? দেখি কে অ্যান্সার দিতে পারে। সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কত ধারাতে বলা আছে?
রিজেকশন অফ প্লেইন্ট হচ্ছে একটা ডিক্রি এবং সকল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। কত ধারাতে বলা আছে দেখি কে বলতে পারে? একতরফা ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যাবে? এটা কিন্তু আর একটা প্রশ্ন। ইউনুস শরীফ সঠিক অ্যান্সার দিছে। 96 ধারাতে বলা আছে, 96 ধারাতে বলা আছে যে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। আচ্ছা, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে কিনা এটাও আমি একটু বললাম, জিজ্ঞেস করলাম আপনাদের কাছে যে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে কিনা। তহিনুল হক ডিমড ডিক্রি বলছে, হ্যাঁ এটাকে ডিমড ডিক্রি বলা হয়। ডিক্রি কাকে বলে সেটা আগে একটু বলি। ডিক্রি বলতে আমরা বুঝি হচ্ছে যে এমন একটা রায় যে রায়ের মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় হবে, তাই তো? ধারা 2-2 ডিক্রির যে সংজ্ঞা দিছে সেই সংজ্ঞাতে বলা হয়েছে যে ডিক্রি বলতে বোঝায় এমন একটা রায় যে রায়ের মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় করা হবে। এটা বাদ দিয়েও আরো 2টা জিনিসকে ডিক্রির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এবং সেই 2টা জিনিস কি কি? সেই 2টা জিনিস হচ্ছে যে একটা হচ্ছে রিজেকশন অফ প্লেইন্ট এবং আরেকটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 144 ধারা প্রত্যার্পণ। তাহলে দেখেন ডিক্রি কাকে বলে? যে রায়ের মাধ্যমে কি হবে? পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় হবে, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো হচ্ছে ডিক্রি। কিন্তু এই রিজেকশন অফ প্লেইন্ট, আরজি প্রত্যাখ্যান অথবা 144 ধারা যে প্রত্যার্পণ, এইগুলোর মাধ্যমে কিন্তু পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় হচ্ছে না, কিন্তু তারপরেও এটাকে আমরা ডিক্রি বলতেছি। কেন বলতেছি? কারণ ধারা 2-2 এটা স্পষ্ট করে বলে দিছে। ধারা 2-2 এটা স্পষ্ট করে বলে দিছে যে এই রিজেকশন অফ প্লেইন্ট এবং হচ্ছে প্রত্যার্পণ, এই 2টা জিনিসকে ডিক্রি হিসেবে গণ্য করা হবে। সুতরাং এটাকে আমরা ডিমড ডিক্রি বলতে পারি। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তারপরে যাই, নতুন করে মামলা দায়ের করা যাবে কিনা। আপনার প্লেইন্ট রিজেক্ট করে দিল, নতুন করে মামলা দায়ের করার সুযোগ আছে কিনা আপনার? দেখি কে অ্যান্সার দিতে পারে এবং কত আদেশের কত বিধিতে বলা আছে সেটা। প্লেইন্ট রিজেক্ট করে দেয়া হলো, নতুন করে মামলা দায়েরের সুযোগ আছে কিনা এবং কত আদেশের কত বিধিতে বলা আছে। আচ্ছা, আমরা সমনে চলে যাব। আমরা একটা আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মামলা স্টার্ট করলাম, তাই তো? এবং দেওয়ানি মামলার আরজি কার কাছে গিয়ে দায়ের করতে হবে? আদালতের সেরেস্তাদারের কাছে গিয়ে দায়ের করতে হবে। সেরেস্তাদারের কাছে আমরা গেলাম, যাওয়ার পরে সেরেস্তাদার আমাদের আরজিটা পরীক্ষা করার পরে সেখানে কোন ধরনের কোনো ভুল পেল না, তখন আমাদের আরজিটাকে কি করা হবে? আমাদের আরজিটাকে তখন রেজিস্টার্ড ফাইলে অন্তর্ভুক্ত করা হবে এবং আমাদের মামলার একটা নাম্বার পড়বে। ধরে নেন যে 2024 সালের আমাদের মামলার নাম্বার হচ্ছে কত? 220। এর আগে 219টা মামলা ফাইল হয়ে গেছে। তাহলে 2024 সালে যেহেতু 219টা মামলা ফাইল হয়ে গেছে, আমাদের মামলার নাম্বার হচ্ছে 220/2024। এইটাই পড়লো আমাদের কি? মামলার নাম্বার। আচ্ছা, মামলার নাম্বার পড়ার পরে পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে সমনের জন্য রাখবে মামলাটাকে। সমনের জন্য, সমন কাহাকে বলে? সমন হচ্ছে কি? সমন হচ্ছে বিবাদীকে একটা নোটিশ দেওয়া, যাতে করে বিবাদী বুঝতে পারে যে তার বিরুদ্ধে কি হয়েছে, তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে। এবং দেওয়ানি কার্যবিধির 27 ধারাতে বলে দিছে যে বিবাদীর প্রতি সমন দিতে হবে। দেওয়ানি কার্যবিধির 27 থেকে 32 আর আদেশ 5 এখানে সমন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 27 ধারাতে বলা হয়েছে বিবাদীর প্রতি সমন দিতে হবে। দেওয়ানি কার্যবিধির 29 ধারাতে বলা হয়েছে বিদেশের কোন আদালত বাংলাদেশের কোন ব্যক্তির বরাবর যদি সমন দিতে চায়, তাহলে ওই বিদেশের আদালতকে বাংলাদেশের আদালতের বরাবর আগে সমনটা পাঠাতে হবে। তারপরে ওই বাংলাদেশের আদালত ওই ব্যক্তিকে খুঁজে তার কাছে সমনটা পৌঁছায় দিবে। তাহলে 29 ধারাটা আমি আবারও বলতেছি, বিদেশের কোন আদালত যদি বাংলাদেশের কোন ব্যক্তির বরাবর সমন দিতে চায়, তাহলে ওই বিদেশের আদালত
বাংলাদেশের আদালতের কাছে আগে সমনটা পাঠাবে, এরপরে ওই বাংলাদেশের আদালত কি করবে, বাংলাদেশের আদালত কি করবে, ওই ব্যক্তিকে খুঁজে তার বরাবর সমনটা কি করবে, তার বরাবর সমনটা পৌঁছায় দিবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? এরপরে দেখেন 30 ধারা, খুবই গুরুত্বপূর্ণ ধারা। মামলা কিন্তু রাখে না, 30 ধারার জন্য মামলা রাখে। 30 ধারায় পদক্ষেপ, 30 ধারার পদক্ষেপটা আমরা বুঝি কিনা। যারা লাইভে ক্লাস করতেছেন এখানে দেখি তো কয়জন 30 ধারার পদক্ষেপ সম্পর্কে বোঝেন, একটু লেখেন তো। যারা যারা বুঝেন তারা একটু লাইক চিহ্ন দেন, যে কারা কারা আপনারা 30 ধারার পদক্ষেপ সম্পর্কে অবগত, 30 ধারার পদক্ষেপটা বুঝেন কারা কারা। আগামী একটু বলে নিব যে 30 ধারাতে মূলত কি নিয়ে কথা বলা হয়েছে। 30 ধারাতে মূলত বলা হয়েছে যে আদালত যে কোনো দলিল বা যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য সমন দিতে পারে। আদালত যে কোনো সময় যে কোনো দলিল, বস্তু বা ব্যক্তিকে হাজির করার উদ্দেশ্যে সমন দিতে পারবে, এটাই বলা হয়েছে 30 ধারা। দেখেন 30 ধারাটা মূলত আপনার হচ্ছে অর্ডার 11 এবং অর্ডার 12, এই দুই অর্ডারের সাথে রিলেটেড। ডিসকভারি ইন্সপেকশন এবং ইন্টারোগেটরিজ। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, এই কারণে আমি কথা আসলে ক্লিয়ার করে বলতে পারতেছি না, একটু টানে টানে কথা বলা লাগতেছে আমার। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে, আমার কথা কি, আমার সাউন্ড বা আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা। কারণ আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগার কারণে আমি মানে কি বলে এটাকে, মানে একেবারে স্মুথলি ঠিক ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি না, টেনে টেনে কথা বলা লাগতেছে আমার। আশা করি তাও আপনারা বুঝতে পারতেছেন, আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন 30 ধারাটার পদক্ষেপ, 30 ধারায় পদক্ষেপ থাকে। কখন থাকে এটা? বিচার্য বিষয় যখন গঠন হয়ে যায়। এই বিচার্য বিষয় গঠন হওয়ার পরে সিভিল মামলাতে লুকোচুরি বলে কোনো কথা নাই, সিভিল মামলাতে লুকোচুরি বলে কোনো কথা নাই। এবং সিভিল মামলার ক্ষেত্রে এক পক্ষ আর এক পক্ষকে প্রশ্ন করতে পারবে, এক পক্ষ অন্য পক্ষকে নোটিশ দিতে পারবে যে ভাই আপনি এই বিষয়টা স্বীকার করেন কিনা। যদি স্বীকার করে, আপনারা খুব ভালো করে জানেন যে অ্যাডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভড, অ্যাডমিটেড ফ্যাক্ট প্রমাণ করার কোনো দরকার নাই। আপনারা সবাই ভালো করেই জানেন যে অ্যাডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভড, অ্যাডমিটেড ফ্যাক্ট প্রমাণ করার দরকার নাই। তাহলে বিচার্য বিষয় গঠন হওয়ার পরে উভয় পক্ষকে নোটিশ দিবে যে আপনি এটা স্বীকার করেন কিনা, বা আপনি এই প্রশ্নের উত্তর দেন, অথবা আপনি আদালতের সামনে এই দলিল হাজির করেন। এইভাবে এক পক্ষ অন্য পক্ষকে নোটিশ দিবে। বুঝতে পারছি কিনা? এবং আদালত যদি কোনো পক্ষকে কোনো দলিল হাজির করতে বলে এবং সেই পক্ষ যদি দলিল হাজির না করে, সে যদি বাদী হয়, তাহলে আদালত তার মোকদ্দমা খারিজের আদেশ দিবে। আর সে যদি বিবাদী হয়, তাহলে আদালত তার বিরুদ্ধে আবার কি করবে, তার বিরুদ্ধে আবার একতরফা একটা রায় দিতে পারবে। বুঝতে পারছি কিনা? আবার এই রায়ও কিন্তু আপিল যোগ্য, বুঝতে পারছি কিনা? কোনগুলো আপিল যোগ্য, কোনগুলো আপিল অযোগ্য, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, মুখস্থ করা যাবে না, খেয়াল রাখতে হবে। বুঝতে পারছি কিনা? এটা পড়তে পড়তে দেখবেন যে মাথার মধ্যে ঢুকে যাবে যে কোন আদেশগুলো আপিল যোগ্য আদেশ এবং কোন আদেশগুলো হচ্ছে আপিল অযোগ্য আদেশ। এটা পড়তে পড়তে দেখবেন যে মাথার মধ্যে ঢুকে যাবে। তাহলে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সমন নিয়ে আলোচনা করতেছি। সমন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখলাম যে 27 ধারাতে বলছে যে বিবাদীর বরাবর সমন দিতে হবে। এরপরে আমরা 29 ধারাতে দেখলাম যে বিদেশের কোনো আদালত যদি বাংলাদেশের কোনো ব্যক্তির বরাবর সমন দিতে চায়, তাহলে ওই বিদেশের আদালত প্রথমে বাংলাদেশের আদালতের কাছে সমনটা পাঠাবে, এরপরে বাংলাদেশের আদালত ওই ব্যক্তিকে সমনটা দিয়ে দিবে। 30 ধারাতে আমরা দেখলাম আবার যে আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে হাজির হওয়ার উদ্দেশ্যে সমন দিতে পারে, দলিল বা বস্তুর হাজির করার উদ্দেশ্যে সমন দিতে পারে। আর 32 ধারাতে কি বলা হয়েছে, সমন দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আদালতে উপস্থিত না হয়, তার জন্য কি কি শাস্তি আছে কমেন্টে একটু লিখে জানান, দেখি যে কে কে কমেন্টে লিখতে পারে। সমন যদি না দেওয়া হয়, মানে সমন যদি দেওয়া হয়, সমন দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়, সমন দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য কিসের শাস্তি, কি কি শাস্তি আছে, তার জন্য যে সকল শাস্তির বিধান আছে সেটা একটু কমেন্টে লিখে জানান।
এরপরে আমরা অর্ডার 5-এ যাব, আদেশ 5। আদেশ 5-এ যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা নোটিশ দিয়ে দিচ্ছি যে আমরা আজকে যে ক্লাসটা লাইভে দিছি এরকম আরো 6টা ক্লাস হবে 6টা সাবজেক্টের উপরে। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির উপরে আলোচনা করতেছি। এরপরে আমরা শুক্রবারে সকালে মনে হয় আমরা তামাদি আইন নিয়ে কথা বলবো। তারপরে শুক্রবার বিকালে মনে হয় আমরা আবার বার কাউন্সিল অর্ডার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এইভাবে আমরা 7টা লাইভ ক্লাস আপনাদেরকে নিব এবং এই 7টা লাইভ ক্লাস শেষ হওয়ার পরেই আমাদের কোর্সের যে ক্লাস, আমাদের কোর্সের যে অরিজিনাল ক্লাস সেটা শুরু হয়ে যাবে এবং সবাই কোর্সের ক্লাসগুলো করতে পারবে না। লাইভ ক্লাস সবাই করতে পারবে, কিন্তু এই 7টা লাইভ ক্লাস শেষ হওয়ার পরে, তার মানে আমরা টোটাল 7টা লাইভ ক্লাস আমরা নিব আমাদের এই কোর্সের ক্লাস শুরু হওয়ার আগে, এবং এই 7টা লাইভ ক্লাস শেষ হওয়ার পরে শুধুমাত্র আমাদের যারা রেজিস্টার্ড স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে তারাই কেবলমাত্র ক্লাস করতে পারবে এবং পরবর্তী ক্লাসগুলো টপিক অনুযায়ী জুম অ্যাপের মাধ্যমে হবে, টপিক অনুযায়ী জুম অ্যাপের মাধ্যমে। তাহলে আমরা এখন আদেশ 5-এ যাব। আদেশ 5-এ যে কথা বলতেছে যে 5 আদেশের এক বিধি 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে, 30 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হবে। 5 আদেশের 2 বিধি সমনের ভিতরে আরজির একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। সমনটা কিভাবে জারি করব? সমন জারি করার পদ্ধতি সাধারণত ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে, হ্যান্ড টু হ্যান্ড। তার মানে বিবাদীরে খুঁজে বাইর করে বিবাদীর হাতে সমনটা দিয়ে আসতে হবে, হ্যান্ড টু হ্যান্ড। বিবাদীরে যদি না পাওয়া যায়, বিবাদীর যদি কোনো এজেন্ট থাকে তাহলে সেই এজেন্টের কাছে সমন দিতে পারবো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বিবাদীকে না পাওয়া গেলে বিবাদীর এজেন্টের কাছে সমন দেওয়া যাবে। বিবাদীর এজেন্ট নাই, বিবাদীর ফ্যামিলির অ্যাডাল্ট মেম্বারের কাছে সমন দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বিবাদীকে যদি না পাওয়া যায় তাহলে বিবাদীর ফ্যামিলির অ্যাডাল্ট মেম্বারের কাছে সমন দিতে পারবো। বুঝতে পারছি? তারপরে যে কথা বলতেছে সেটা হচ্ছে যে বিবাদীকে পেলাম না, বিবাদীর এজেন্ট পেলাম না, তারপর হচ্ছে বিবাদীর ফ্যামিলির অ্যাডাল্ট মেম্বারও পেলাম না, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে বিকল্প পদ্ধতিতে সমন জারি করতে হবে। এই বিকল্প পদ্ধতিতে সমন জারির বিষয় সম্পর্কে, বিকল্প পদ্ধতিতে সমন জারির বিষয় সম্পর্কে কোথায় বলা হয়েছে? বিকল্প পদ্ধতিতে সমন জারির বিষয় সম্পর্কে কোথায় আলোচনা করা হয়েছে? লেখেন, একটু কমেন্টে লেখেন কত আদেশের কত বিধিতে বিকল্প সমন জারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, দেওয়ানি কার্যবিধিতে কিন্তু এখন ইমেইল বা ফ্যাক্সের মাধ্যমেও আপনি সমন দিতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু সমন দেওয়া যাবে। ইমেইল, ফ্যাক্স, কুরিয়ার সার্ভিস এইগুলোর মাধ্যমেও কিন্তু সমন জারির বিধান আছে। এটা কত আদেশের কত বিধিতে বলা হয়েছে? কমেন্টে লেখেন কত আদেশের কত বিধি, ইমেইল, ফ্যাক্স, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন সংক্রান্ত বিষয় কত আদেশের কত বিধি। আচ্ছা, তারপরে আসি এক জেলার আদালত সমন ইস্যু করলো, বিবাদী অন্য জেলায় বাস করতেছে, তাহলে সমন জারির সিস্টেম কি? তাহলে সমনটা ওই জেলার কোর্টের কাছে পাঠাতে হবে, সহজ সিস্টেম। তারপরে ওই জেলার আদালত কি করবে? ওই জেলার আদালত ওই ব্যক্তিকে খুঁজে তাকে সমনটা দিয়ে দিবে। সে ফর এক্সাম্পল, যশোরের আদালত সমন ইস্যু করলো, বিবাদী মাগুরাতে অবস্থান করতেছে, তাহলে যশোরের আদালতকে কি করতে হবে? ওই সমনটা মাগুরার আদালতের কাছে পাঠাতে হবে এবং তারপরে মাগুরার আদালত কি করবে? তারপরে মাগুরার আদালত ওই সমনটা জারি করবে। সহজ হিসাব। তারপরে আসি, বিবাদী যদি জেলে থাকে তাহলে জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সমন দিতে হবে। ঠিক আছে, আদেশ 5 বিধি 24-এ বলা আছে বিবাদী জেলে থাকলে জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সমন দিতে হবে। বিবাদী যদি বিদেশে থাকে তাহলে সমন বিদেশে পাঠাতে হবে। বিদেশে সমনটা আবার কিভাবে পাঠাবো? বিদেশে সমন পাঠাতে গেলে হচ্ছে রাজনৈতিক প্রতিনিধির মাধ্যমে বিদেশে সমন পাঠাতে হবে। বিদেশে আমরা কিভাবে সমন পাঠাবো? বিদেশে আমরা সমন পাঠাবো হচ্ছে রাজনৈতিক প্রতিনিধির মাধ্যমে। বুঝতে পারছি কিনা? বিবাদী যদি সৈনিক হয়, নাবিক হয়, বৈমানিক হয়, কমান্ডিং অফিসারের কাছে সমন দিব। বিবাদী যদি রেলওয়ে অফিসে চাকরি করে তাহলে ওই অফিসের প্রধানের বরাবর সমন দিব আমরা। বুঝতে পারছি কিনা? এবং আদেশ 5 বিধি 30 সেখানে সমনের পরিবর্তে লেটারের বিধান আছে, লেটার, পত্র।
তাহলে সমন নিয়ে আমরা আলোচনা করলাম এবং বিবাদীরা আমরা সমনও দিয়ে দিলাম, তাই তো? এই বিবাদীরা যখন সমন আমরা দিয়ে দিলাম, বিবাদী এখন কি করবে? আদালতে হাজির হবে। বিবাদী তো আর খালি হাতে আসবে না, বিবাদী অস্ত্র নিয়ে আসবে না, বিবাদী অস্ত্র নিয়ে আসবে, বিবাদী লিখিত জবাব দিবে, লিখিত জবাব। তাহলে শর্ট করে একটু বলে ফেলেন তো, কত কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে হয়? কত কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে? আমরা জানি 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। যদি কোনো কারণে 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে না পারি, তাহলে সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। এখন বলেন, এই সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে পারলাম না, আদালত বিবাদীর বিরুদ্ধে একতরফা একটা আদেশ দিল। এই আদেশ আপিলযোগ্য আদেশ না আপিল অযোগ্য আদেশ? প্রশ্ন আমি আবারও করতেছি, 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে হয়। কোন কারণে 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে না পারলে সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে হয়। এই 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে পারলো না বিবাদী। এখন বিবাদীর বিরুদ্ধে আদালত কি করলো? একটা একতরফা আদেশ দিল। এই আদেশ আপিলযোগ্য আদেশ নাকি আপিল অযোগ্য আদেশ? সহজ প্রশ্ন। এই আদেশ হচ্ছে আপিল অযোগ্য, এই আদেশ আপিল অযোগ্য। কেন এই আদেশ আপিল অযোগ্য? তাহলে আমাদেরকে আগে জানতে হবে আপিলযোগ্য আদেশ কাকে বলে। আপিলযোগ্য আদেশ বলতে হচ্ছে যে সকল আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় সেই সকল আদেশকেই বলা হয় আপিলযোগ্য আদেশ। এবং কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে সেটা বলে দিছে কোন জায়গাতে? সেটা বলে দিছে অর্ডার 43 রুল 1। অর্ডার 43 রুল 1, সেখানে দেখবেন যে একটা লিস্ট দেওয়া আছে এবং ওই যে লিস্ট, ওই লিস্টে প্রায় 25টা আপিলযোগ্য আদেশের কথা বলা আছে। এছাড়াও 103 ধারাতে, এছাড়াও 103 ধারাতে আপিলযোগ্য আদেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আদালত যখন কোনো আদেশ দিবে তখন ওই আদেশটাকে কোষ্টি পাথর দিয়ে চেক করে দেখিতে হইবে। ওই আদেশটাকে দেখিতে হইবে যে ইহা আপিলযোগ্য আদেশ কিনা। এবং কি দিয়ে টেস্ট করব? আদেশ 43 বিধি 1 যে লিস্ট আছে, আদেশ 43 বিধি 1 যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে পড়ে কিনা। যদি ওই লিস্টের মধ্যে না পড়ে তাহলে সেটাকে আমরা আপিলযোগ্য আদেশ বলতে পারবো না। এবং ওটাকে যদি আমরা আপিলযোগ্য আদেশ না বলতে পারি তাহলে সেটার বিরুদ্ধে কি দায়ের করতে হবে বলেন? যেটা আপিলযোগ্য আদেশ না, যেটা আপিলযোগ্য আদেশ না সেটার বিরুদ্ধে আমরা রিভিশন দায়ের করতে পারবো। কি দায়ের করতে পারবো? রিভিশন দায়ের করতে পারবো। আচ্ছা, এবার আমরা আসি যে লিখিত জবাবে বিবাদী মূলত কি করবে? বিবাদী কি লিখিত জবাবে বাদীর দাবি স্বীকার করে? বিবাদী লিখিত জবাবে বাদীর দাবি স্বীকার করবে না। বিবাদী মূলত লিখিত জবাবে কি করবে? বিবাদী মূলত লিখিত জবাবে সবকিছু ডিনাই করবে, অস্বীকার করবে, অস্বীকার। বাদী যে সকল দাবি করছে সেই সকল বিষয়ের উপরে সে কি করবে? সে সকল বিষয়ের উপরে সে ডিনায়াল লিখবে। তার মানে হচ্ছে বাদীর দাবির অস্বীকৃতি জ্ঞাপন করিবে হচ্ছে বিবাদী। বিবাদীকে ক্রোনোলজিক্যালি ডিনাই করতে হবে, ইভাসিভ ডিনায়াল করা যাবে না। কি করা যাবে না? ইভাসিভ ডিনায়াল করা যাবে না। তার মানে হচ্ছে চাতুরিপূর্ণ ডিনায়াল করা যাবে না। বিবাদী সেট অফ ক্লেম করতে পারবে কিনা? আদেশ 8 বিধি 6 অনুযায়ী বিবাদী কি বলতেছে? আদেশ 8 বিধি 6 অনুযায়ী বিবাদী সেট অফের ক্লেম, 8 বিধি 6 অনুযায়ী বিবাদী কি করতে পারবে? বিবাদী সেট অফ ক্লেম করতে পারবে। সেট অফ কি? সেট অফ হচ্ছে যে টাকার মোকদ্দমাতে সেট অফ চাওয়া যায়, সব মোকদ্দমাতে কিন্তু সেট অফ চাওয়া যায় না। যদি কোনো প্রবলেমেটিক কোশ্চেন আসে সেট অফের উপরে তাহলে আগেই খেয়াল করবেন যেটা টাকার মোকদ্দমা কিনা। বুঝতে পারছি কিনা? টাকার মোকদ্দমার ক্ষেত্রে
আপনি সেট অফ চাইতে পারবেন। ক্ষতিপূরণের মোকদ্দমার ক্ষেত্রে সেট অফ চাওয়া যায় না, টাকার মোকদ্দমা। এখন আমি আপনার কাছে 1 কোটি টাকা চেয়ে মামলা করলাম, আপনি বলতেছেন আপনিও আমার কাছে 50 লক্ষ টাকা পান, তাহলে ওই 1 কোটি থেকে এই 50 লক্ষ টাকা কি যাবে? ওই 1 কোটি থেকে এই 50 লক্ষ টাকা বাদ যাবে। বুঝতে পারছি কিনা? এইটাই হচ্ছে সেট অফ। আমি যে কি করতে বলতেছি, আমি ওই 50 লক্ষ টাকা বাদ দিতে বলতেছি, সমন্বয় করতে বলতেছি। তার মানে বিবাদীর দাবি আর বাদীর দাবির মধ্যে সমন্বয় সাধন। বিবাদীর দাবি বাদীর দাবির সাথে কি করা হবে? কাটাকাটি করা হবে। এটাকেই বলা হচ্ছে সেট অফ। আচ্ছা, বিবাদীকে আদালত অতিরিক্ত লিখিত জবাব দিতে বলতে পারবে কিনা? বিবাদীকে আদালত অতিরিক্ত লিখিত জবাবও দিতে বলতে পারবে। বুঝতে পারছি কিনা? আদালত বিবাদীকে অতিরিক্ত লিখিত জবাব প্রদান করার আদেশ দান করতে পারবে, এবং এই অতিরিক্ত লিখিত জবাব যদি বিবাদী দিতে ব্যর্থ হয় তখনও আদালত একটা আদেশ দিবে। তখনও কিন্তু আদালত একটা আদেশ দিবে। এই আদেশটা কিন্তু আবার আপিলযোগ্য আদেশ। বুঝতে হবে কিন্তু অর্ডার 8 এর মধ্যে যে একটা আদেশ হচ্ছে আপিলযোগ্য, আবার অর্ডার 8 এ আরেকটা আদেশ দিচ্ছে যে সেটা আবার কি? আপিলযোগ্য। 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে পারলাম না, আদালত যে আদেশ দিল এটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ, এটার বিরুদ্ধে রিভিশন ফাইল করতে হবে। আবার আদেশ 8 এর বিধি 9, এখানে যে অতিরিক্ত লিখিত জবাব, এখানে যে অতিরিক্ত লিখিত জবাব প্রদানের জন্য যে আদেশ দান করতেছে আদালত, এই অতিরিক্ত লিখিত জবাব যদি দিতে না পারি তাহলে সেই ক্ষেত্রেও আদালত কি করবে? সেই ক্ষেত্রেও আদালত একটা একতরফা আদেশ দিবে বিবাদীর বিরুদ্ধে, এবং ওই আদেশটা আবার কি? ওই আদেশটা আবার কিন্তু আপিলযোগ্য আদেশ। বুঝতে পারছি কিনা? ওই আদেশটা কিন্তু আবার আপিলযোগ্য আদেশ। তাহলে দেওয়ানি কার্যবিধি হচ্ছে প্রসিডিউরাল একটা ল, এবং এখানে আপনাদেরকে প্রসিডিউর মেইনটেইন করে পড়তে হবে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আপনারা যদি একেবারে সিরিয়াল বাই ধারা অনুযায়ী পড়েন, 1 ধারা 2 ধারা 3 ধারা, এইভাবে বোঝাটা একটু কঠিন। কিন্তু আপনি যদি একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টেপ গুলো আছে, মামলার যে স্টেজ গুলো আছে, এই স্টেজ গুলো যদি আপনি মিলিয়ে মিলিয়ে পড়েন তাহলে আপনার জন্য পড়াটা বুঝতে অনেক সুবিধা হবে। তা আমরা আমাদের যে কোর্স এমসিকিউ কোর্সের জন্য আমরা দেওয়ানি কার্যবিধির উপরে টোটাল ক্লাস রাখছি হচ্ছে 5টা। আমাদের রিটেনের যে কোর্স, সেই রিটেনের কোর্সের ক্ষেত্রে আমরা দেওয়ানি কার্যবিধির উপরে ক্লাস রাখছি টোটাল 6টা বা 7টা এরকম। তা এই কোর্সগুলোতে আমরা অনেক বেশি আস্তে আস্তে এবং নলেজের যে চূড়ান্ত পর্যায়, সেই চূড়ান্ত পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। তার মানে হচ্ছে আমরা গভীরে ঢুকবো, গভীরে। কারণ আপনারা জানেন যে রিটেন পরীক্ষার প্রশ্ন কিন্তু টাফ হয়, এই জন্য সাদা মাটা আলোচনা করলেই কিন্তু কাজ হবে না। আমরা নলেজের ডেপথে যাওয়ার চেষ্টা করব, আমরা জ্ঞানের গভীরে যাওয়ার চেষ্টা করব, একটা ধারার বা আদেশ বা বিধির ভিতরে ঢোকার চেষ্টা করব। আমরা আজকে একটু প্রাথমিক আলোচনা করলাম, এবং এটা জাস্ট একটা ডেমো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের কোর্সগুলোর আমরা যে কোর্সটা শুরু করতে যাচ্ছি সামনে, এই কোর্সে আমরা কিন্তু টোটাল 5টা ক্লাস নিব হচ্ছে দেওয়ানি কার্যবিধির উপরে, 5টা ক্লাস। এবং রিটেন ব্যাচে আমরা প্রায় 6 থেকে 7টা মতো ক্লাস নিব, সেখানে আরো অনেক বেশি বিস্তারিত আলোচনা করা হবে। আজকে জাস্ট আমরা দেওয়ানি কার্যবিধি সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমার গলার অবস্থা বেশি ভালো না, এই জন্য আর আলোচনাটাকে আমি বেশি কন্টিনিউ করতে পারতেছি না। আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।